আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও। বাঙালিরা সত্যি বাংলা খাবার খোঁজে, যেখানেই ইভেন যেসব রেস্টুরেন্ট চাইনিজ খাবার বিক্রি করে তারাও লাঞ্চে বাঙালি বুফে লাগিয়ে দেয় একটা, মানে এরকম চাহিদা। পয়লাভিষেক বলতে কিন্তু বাঙালির মধ্যে কোথাও একটা আনন্দ। উত্তমবাবু একদিন বললেন যে যদি আমায় নতুন গাড়ি পাঠাস তবে আমি যাবো না, তো যাবো না। আচ্ছা, কার নতুন গাড়ি কেনা হয়েছে সেই বছরই, মানে সেই দিন, তার আগের দিন আমাদের একটা নতুন গাড়ি ডেলিভারি নেওয়া হয়। মন্টুবাবু এসে আমার ছোটো কাকে ছোটদা বলতো, ছোটদা তোমার গাড়িটা কিন্তু চাই। কেন? এরকম উত্তম বলেছি যে নতুন গাড়ি না হলে আসবে না। যখন সঙ্গীত শিল্পী হয়ে গেলাম তখনকার পয়লা বৈশাখের ভালোবাসাটা আরেক রকম। কীরকম? আমি তো টেকনিশিয়ানসে উল্টো দিকে থাকতাম, তো সেখানেই প্রত্যেক ডিরেক্টর প্রডিউসারের দুয়ারে দুয়ারে যাওয়া, আর পয়লা বৈশাখ মহরত হবেই। একি অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায়, অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায়। তা আজকে তো মেনু লঞ্চের একটা পর্ব রয়েছে, তা এখন কি এটা মেনু লঞ্চটা হয়ে যাবে? আমাদের এখানে তো বিশিষ্ট অতিথিরা রয়েছে। গল্প, গানে, আড্ডায় এবং স্মৃতিকথায় বাংলা নববর্ষকে উদযাপন করতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি 6 বালিগঞ্জ প্লেস রেস্তোরাঁর চৌরঙ্গি শাখাতে। আমার সঙ্গে রয়েছেন বিশেষ অতিথিরা। 6 বালিগঞ্জ প্লেস এবং চৈতালিস ক্লোজ টু দ্য স্টার্সের যৌথ উদ্যোগে আজকের এই অনুষ্ঠান। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আজকে নববর্ষের আড্ডার শুভ সূচনা করলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী অমিত গাঙ্গুলি। অমিত গাঙ্গুলির নামটা শুনলেই প্রথমেই যার কণ্ঠ মনে আসে তিনি হলেন কিশোর কুমার। অমিত গাঙ্গুলি কিশোর কুমারকে নিয়ে যাপন করেন। অমিত গাঙ্গুলি মূলত কিশোর কুমারের গান গাইলেও তিনি কিন্তু প্রচুর শ্যামাসঙ্গীত, আধুনিক গানও করেন, এমনকি তার অনেক রবীন্দ্রসঙ্গীত গানও রয়েছে। এবারে আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব 6 বালিগঞ্জ প্লেসের ফাউন্ডার ডিরেক্টর এবং বিশিষ্ট সেলিব্রিটি শেফ মিস্টার সুশান্ত সেনগুপ্তর সঙ্গে। তার পাশেই রয়েছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী পল্লব ঘোষ। তার পাশে রয়েছেন আরেক বিশিষ্ট সঙ্গীত শিল্পী অমিত গাঙ্গুলি। তার পাশে রয়েছেন তরুণ চিত্র পরিচালক সত্যজিৎ দাস। সত্যজিৎ দাসের প্রথম পরিচালিত ছবি পেইন্টিংস ইন দ্য ডার্ক ফ্রান্স এবং আফ্রিকার টেলিভিশনে প্রিমিয়ার হয়। ওপাশে বসে রয়েছেন মিস্টার শতদীপ সাহা, এই মুহূর্তে জনপ্রিয় একজন ডিস্ট্রিবিউটার, এসএসআর সিনেমার কর্ণধার। তার পাশেই রয়েছেন তরুণ প্রজন্মের বিশিষ্ট সুরকার, গায়ক তথা অভিনেতা চিরন্তন ব্যানার্জি। তার পাশেই রয়েছেন অরোরা ফিল্মস কর্পোরেশনের 3 প্রজন্মের বর্তমান কর্ণধার
প্রযোজক এবং 3বার রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত তথ্যচিত্র পরিচালক মিস্টার অঞ্জন বসু। তার পাশেই রয়েছেন দুই পরিচালক জুটি শর্মিষ্ঠা মাইতি এবং রাজদীপ পাল, যাদের প্রথম পরিচালিত ছবি কালকক্ষ রাষ্ট্রপতি পুরস্কার পায়। অমিতা, এবার তোমাকে জিজ্ঞাসা করব, তোমাদের যে পরিবার, সেই পরিবারে মানে তুমি বড় হয়েছো, ছোটবেলার থেকেই এমন মানুষদের সান্নিধ্য পেয়েছো তুমি, সবাই তো সেটা পায় না, ছোটবেলা থেকেই তুমি দেখেছো। লাকি। হ্যাঁ, তুমি সেই দিক দিয়ে ভীষণই ভীষণ লাকি, কারণ আমার বাবা সঙ্গীত শিল্পী হওয়ার সুবাদে গৌরীপ্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায় বাবার বিশিষ্ট বন্ধু ছিলেন তারা, তরুণ বন্দ্যোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায়। তো আমাদের বাড়িতে অনেক বিশিষ্টজনের আনাগোনা ছিল। আমাদের বাড়িতে গৌরী কাকু অনেক গান লিখেছেন। আচ্ছা। আমি পুলক দা বলি, কিন্তু পুলক কাকুই বলতাম। পুলক দাও এসছেন, এমনকি আমাদের বাড়িতে মান্না দাও এসছেন রেস করতে একটা ছবির গানের। এখন পয়লা বৈশাখটা আমার কাছে ছোটবেলা একটা অন্যরকম। কীরকম ছিল যে পয়লা বৈশাখটা একটা আনন্দের দিন, নতুন জামা হবে, আমার বছরে 2বার জামা হতো আর কি, বাবা কিনে দিতেন, পয়লা বৈশাখে কিনে দিতেন আর পুজোতে। তো পয়লা বৈশাখ এলেই নতুন জামা হবে, নতুন জামা পরার আলাদা আনন্দ। আর সেদিনকে বাড়িতে মাংস অবধারিত, মানে খাসির মাংস। অন্যান্য পদের থেকে খাসির মাংস হবে, সেটা একটা আলাদা। আর তারপরে বাবা একটু নিয়ে বেড়াতেও যেতেন এদিক ওদিক যখন আমি ছোট ছিলাম। তারপর যখন আস্তে ধীরে ধীরে বড় হলাম, যখন সঙ্গীত শিল্পী হয়ে গেলাম, তখনকার পয়লা বৈশাখের ভালোবাসাটা আরেক রকম। কীরকম? তখন ছবিতে গাইবে বলে আমি তো টেকনিশিয়ানসে উল্টো দিকে থাকতাম, তো সেখানেই প্রত্যেক ডিরেক্টর প্রডিউসারের দুয়ারে দুয়ারে যাওয়া, আর পয়লা বৈশাখ মহরত হবেই। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। আর পয়লা বৈশাখের দিনকে আমরা শিল্পীরা ভাবি অনুষ্ঠান যদি পয়লা বৈশাখের দিনে একটা পাই, তাহলে সারা বছর প্রচুর অনুষ্ঠান পাবো। এটা আমাদের একটা, কিন্তু এটা যাই হোক না কেন, এটা আমাদের একটা সাইকোলজিক্যাল যে পয়লা বৈশাখের দিন, যেমন এবছরও আমার আছে, গত বছরও ছিল, কিন্তু কোভিডের সময় একটু প্রবলেম হয়ে গেছিল। কিন্তু প্রত্যেক বছরই হয়, দিল্লি যাই নয়, বম্বে যাই নয়, কলকাতায় কোথাও। পয়লা বৈশাখটাকে এইভাবেই আমরা আনন্দ করতে শিখেছি ছোটবেলাতে একরকম। যখন বড় হলাম, যখন সঙ্গীত শিল্পী হয়ে গেলাম, তখন পয়লা বৈশাখটাকে এইভাবেই যে তখন জিজ্ঞেস করতাম যে দাদা আপনার মহরত হচ্ছে, অঞ্জনদাকে বলতাম দাদা আপনার শ্রবণ শাহ কিংবা সুকেন দাস, পরিচালক অঞ্জন চৌধুরীর ছবিতেও তো প্লেব্যাক, আমি গীত সঙ্গীতে প্লেব্যাক করেছি। তো সুকেন দাকে বলতাম কি দাদা, মানে এই দেখি দাঁড়া দেখি এবার কি করা যায় দেখি। সুকেন দা তো এইভাবেই, সুকেন্দার ছবিতে গান গিয়েছি, তার গানের পরে এই তোর গান তো হিট হয়ে গেল, কোথাও শুনতে পাওয়া যাচ্ছে না, কোথায় হিট হয়েছে। সে যাই হোক, তো পয়লা বৈশাখের আমি বিদেশেও দেখেছি বাঙালিদের, ওরা পয়লা বৈশাখটাকে ভীষণভাবে এনজয় করে, সবাই ধুতি পাঞ্জাবি। আমি 1 বছর ছিলাম ইউএসএ ছিলাম, 1 বছর ইউএসএ ছিলাম, কিংবা আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বাঙালি এতে, দিল্লিতে হোক, বম্বেতে হোক, হ্যাঁ, তো আমি দেখেছি সেখানে বাঙালিদের উৎসাহ উদ্দীপনা পয়লা বৈশাখ ঘিরে একটা, যে সবাই মিলে খাওয়া দাওয়া, এটা একটা পয়লা বৈশাখী। দাদা, তোমার কথা তো শুনলাম, একটু গানটা শোনাও। হ্যাঁ, গান তো আজকে এত সুন্দর কথা এবং গানের অনুষ্ঠান, 6 বালিগঞ্জ প্লেস এটা, এবং তুমি এবং বিশিষ্ট লোক মানে অঞ্জনদা একসঙ্গে এরকম, তারপরে চিরন্তন, তারপরে দাদা শর্মিষ্ঠা কিংবা পল্লবদা, এরকমভাবে তো হয়নি, হয়নি এরকম আড্ডা করে একটা অনুষ্ঠান করা, এটা খুব কমই করেছি জীবনে। হে হে আকাশ কেন ডাকে, মন ছুটি চায়, ময়ূর পঙ্খিমে হয়ে যায়
ভেসে যায়, আকাশ কেন ডাকে, মন ছুটি চায়, ময়ূর পঙ্কিমে ওই যায়, ভেসে যায়। কিশোর কুমার খুব পপুলার গান এটা। একদমই তাই। আরেকটা 3-4 কলি। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী। বাহ, খুব ভালো। এই গানটি আমি বাংলাদেশে যখনই যাই ওখানে আমাকে একই মঞ্চে 2 বার করে গাইতে হয় এই গানটি। আমার পাশে যখন বিশিষ্ট সঙ্গীত শিল্পী পল্লব ঘোষ রয়েছেন, নববর্ষের আড্ডা তো গান ছাড়া ভাবাই যায় না। তা পল্লবদা, 2 কলি তোমার কণ্ঠে একটু গান শুনবো। মান্নাদের গান মূলত পল্লবদা গান আমরা সবাই জানি, কিন্তু পল্লবদার নিজস্ব মৌলিক অনেক গান আছে, আধুনিক শ্যামাসঙ্গীত, তাই তো? তা একটু শুনি না অপূর্ব প্রেমটা। একই অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায়, অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায়, ভালোবেসে ভালোবেসে রাজা বা ফকির দুই হওয়া যায়, কি অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায়। আচ্ছা পল্লবদা, তুমি তো গান গাইতে দেশে বিদেশে নানা জায়গায় যাও, শো করো। তা বাংলা নববর্ষ তো বাঙালির একটা আবেগ। তা এমন কোনো তোমার জীবনের ঘটনা বা স্মৃতিকথা আছে কি, যে বাংলা নববর্ষ কথা মনে পড়লেই সেই কথা মনে পড়ে এবং সেটা অমলিন, কোনোদিনই ভোলা যায়? দেখো, আমি তো বেসিক্যালি গ্রামের ছেলে। আমার ছোটবেলাটা কেটেছে একদম গ্রাম। ওখানে কোথায় সেটা? মুর্শিদাবাদের কোন জায়গা? আজিমগঞ্জে। আচ্ছা। এখন যেখানে আমাদের থাকে অরিজিৎ থাকে জিয়াগঞ্জ, আর মানে ওটা হচ্ছে নদীর ওপারে জিয়াগঞ্জ, এপারে আজিমগঞ্জ। আচ্ছা। ওখানেই আমি মানুষ, ছোটোবেলায় স্কুল টুলে পড়েছি। এবারে মানে আমার খুব শখ, আমার বাড়িতে দুখানা বড় বড় আম গাছ। আচ্ছা। তাতে আম লুটিয়ে পড়ছে, খাওয়ার কেউ নেই, মানে পাশ থেকে চুরি করে নিয়ে যাচ্ছে। আমাদের শখ ছিল কি অন্য গাছ থেকে আম চুরি করবো। হ্যাঁ, দুষ্টুমি আর কি। তাহলে বন্ধু বান্ধব। বয়স কিরকম হবে তোমার? 8 বছর 9 বছর এরকম হতো, 10 বছরের বেশি নয়। তা বন্ধু বান্ধব বললাম যে কাজ করতো, চলো হাজি সাহেবের বাগানে যাই আজকে। হাজি সাহেবের বাগান মানে এই প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যায় না। সে আর একজনই গার্ড দিত, ঘুরতো। আর এ যখন ঘুরে ওদিকে চলে গেল, আমরা তখন মানে চুরি করতে আরম্ভ করলাম। সঙ্গী কারা কজন থাকতো? 4-5 রয়েছে আর কি, সাইকেল নিয়ে গেছি সব। তা হাফ প্যাডেল করছি, কখনো কেউ একটু লম্বা হয়েছে ফুল প্যাডেল করছে। আর ঝোলা থাকতো ওই পেছনে, যে ঠগাউস করে পড়তো না আগে যেগুলো কেরিয়ার, ওইতে ঝোলাটা ঝুলিয়ে দিয়ে ওর মধ্যে রাখতো। আর ওখানে আমগুলো যেগুলো মাটিতে পড়ে থাকতো, গাছে হাত দেওয়ার দরকার হতো না, এত আম। আমার তো মুর্শিদাবাদ মালদা আমের জন্য বিখ্যাত। তা এই সমস্ত গল্প ছিল। শীতকালে যেমন আমরা খেজুর রস চুরি করে খেতাম, এইসব দুষ্টুমিগুলো ছিল। এখনকার ছেলেপিলেরা কি এইসব শৈশবগুলো জানে না, এইসবগুলো তো ওরা পায়নি। হ্যাঁ, আমরা ডিস্টার্ব করতাম না। খেজুর রস কী হতো, আমাদের একটা হাঁড়ি ছিল। এবারে চাষিরা করতো কি, ওই 3:30 4টে নাগাদ কেটে দিত, গাছটা কাটতো, ওটা রাত 10টায় ফুল হয়ে যেত। কিন্তু 10টার পর যেটা ভরতো সেটা উপচে পড়ে যেত। আমরা করতাম কি, একটা হাঁড়ি থাকতো, গিয়ে ওটাকে লাগিয়ে দিতাম, ওটাকে নামিয়ে নিতাম, ওটা আবার ভোর 4টের মধ্যে ফুল হয়ে যাবে। এবার ওটা খাওয়া হলো, ওটা হয়ে গেল। আর একটা গাছে আমাদের একটা বন্ধু ছিল, মানে কীভাবে যে গাছগুলিতে উঠতে পারতো না, মানে
ধারণার বাইরে, পর করে উঠে গেল। এইসব ছোটোবেলায় এইসব দুষ্টুমিগুলো ছিল আমাদের। আচ্ছা পল্লব দে, এই বছরে তোমার নববর্ষের পরিকল্পনা কি? এই কোনো বছর প্রোগ্রাম আছে হ্যাঁ, নববর্ষে? অনুষ্ঠান তো আছেই। কোথায়, কলকাতায় না কলকাতা? রবীন্দ্র সদনে এখানে আছে। রবীন্দ্র সদনে রয়েছে। মানে কাছেই একদম এই পাড়ার ওপার। তো যাই হোক, ওইখানে আছে অনুষ্ঠান তো থাকবেই, নববর্ষের অনুষ্ঠান, গান বাজনা কিছু না কিছু থাকবেই। অঞ্জনদা, তোমাকে একটা প্রশ্ন করছি। তোমাদের যে প্রোডাকশন হাউস অরোরা ফিল্মস কর্পোরেশন, তার বয়স তো 120 ছুঁই হবে। 118 বছরের। 118 বছর চলছে এখন। তুমি হলে থার্ড জেনারেশন। তা এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে তোমাদের পরিবারে এমন কোনো রীতি বা সংস্কার রয়েছে যেটা পয়লা বৈশাখের দিন তোমাদের অফিসে হোক কি বাড়িতে হোক সেই রীতি রেওয়াজটা ছিল বা আজও তোমার হাত ধরে বহমান আর কি, এরকম কি কিছু আছে? আমাদের একটা রীতি ছিল তখনকার দিনে পয়লা বৈশাখ তো বাঙালিদের প্রধান উৎসব ছিল একদমই। এবং আমাদের তখন ভারতবর্ষ অনেক বড় ছিল। পশ্চিমবাংলা ছিল, পূর্ব বাংলা ছিল, বাংলা বলতো তখন। সেখানে আমাদের বেশিরভাগ শুরু করেছিল ওরা, সেটা হচ্ছে সিনেমা হাউস দিয়ে। আমাদের প্রায় 80টা সিনেমা হাউস ছিল, সেটা পূর্ব বাংলা পশ্চিমবাংলা মিলিয়ে। এবং আমাদের সেই সময় থেকে আমার ঠাকুমা একটা নিয়ম করেছিলেন, পয়লা বৈশাখে যেসব মানুষরা আমাদের সঙ্গে কাজে যুক্ত ছিলেন, তোমাদের সংস্থার সঙ্গে তাদের পরিবারের প্রত্যেকের বাচ্চাদের নতুন জামা কাপড় দেওয়া। এবং সেইটা আমি পর্যন্ত করে এসেছি, কিন্তু এখন যুগটা পাল্টে গেছে। বাবার সময়ও দেখেছিলাম, তবে তো বাংলাদেশ হয়ে গেল, ব্যবসাটা অনেক পরিধিটা ছোট হয়ে গেল। সিস্টেমটা ইন্ট্রোডিউসড হয়ে গেল। স্টুডিও সিস্টেম যারা কাজ করছেন আমাদের সঙ্গে, তাদের প্রত্যেকেরই বাড়ির বাচ্চাদের জামা কাপড় দেওয়া হতো এই সময়। এবং সবাইকে নিমন্ত্রণ করে আমাদের স্টুডিওতে একটা খাওয়া দাওয়া হতো। তো সেইটা ছিল আমাদের পারিবারিক ব্যাপার। কিন্তু তখন পয়লা বৈশাখ বলতে কিন্তু বাঙালির মধ্যে কোথাও একটা আনন্দ নতুন বছরের আসতো, যেটা এখন একদম পুরো মেকানিক্যাল হয়ে গেছে। আমরা সব দোকানে যেতাম, কারণ পয়লা বৈশাখটা ছিল বছরের নতুন দিনে আরম্ভ। সেই জন্য সব দোকানে গিয়ে প্রত্যেক বাড়ি থেকেই তাদের সারা বছর যা কেনা হবে তার কিছুটা টাকা ওই দোকানে দিয়ে আসা হতো, কারণ সেটা মহাজনদের পেমেন্ট করা হতো। আচ্ছা। সেই দোকান থেকে একটা বাংলা ক্যালেন্ডার আর একটা মিস্ত্রি বাস্ক, হ্যাঁ এইটা তো একটা ভীষণ আকর্ষণের জায়গা। সেটা যে কোনো দোকানে গেলে সে মেইনলি আমরা যেতাম আমাদের যেখান থেকে মুদির জিনিস আসতো বা আমাদের যেখান থেকে কাপড় কেনা হতো, এবং সেটা খুব একটা আনন্দের ব্যাপার ছিল। এবং আর একটা বিশেষ রীতি যেটা এখনো আমি পালন করে থাকি, সেটা হচ্ছে যে আমরা বাগবাজারে থাকতাম, এখন থাকি সল্টলেকে। কিন্তু বাগবাজারে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে আমরা সকালবেলা গণেশ পুজো করতে যেতাম। সেটা কি এখনো করি আমরা। প্রত্যেক বছর পয়লা বৈশাখ সকালে গিয়ে আগের বছরের গণেশ ঠাকুরকে গঙ্গার ধারে বসিয়ে, এখন তো বিসর্জন দেওয়া যায় না, নতুন গণেশকে সেই জায়গায় বসিয়ে সেটা কিন্তু আমরা এখনো করে থাকি। এবং এখন আমাদের যেসব কর্মচারীরা আছেন তাদের বাড়িতে কিন্তু এখনো নতুন জামা কাপড় যায়। আর খাওয়া দাওয়াটা তো এখন অন্যরকম হয়ে গেছে, এখন বাঙালির দৃষ্টিটা পাল্টে গেছে। সেই জন্যে খাওয়া দাওয়াটা ঠিক আগের মতন আর সেই আন্তরিকতাটা পাওয়া যায় না। তবু মিষ্টি বা কিছু প্যাকেট এইভাবে মধ্যে, মানে নতুন জামা কাপড়ের সাথে মিষ্টি বা অন্য কিছু খাবার উপহার হিসাবে তোমরা দিয়ে থাকো, মানে এখনো সেটা মেনটেন করে তুমি? সেটা মেনটেন করি। বাহ, খুব ভালো কথা। এবং আমাদের ছোটবেলায় আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে পয়লা বৈশাখ বহুশ্রুতিতে একটা প্রোগ্রাম হতো। তখন বাঙালি চলচ্চিত্রের পরিবেশক, প্রযোজক এবং প্রদর্শকদের বাড়ির ছেলে মেয়েদের একটা মিলনের জায়গা ছিল।
বশিষ্ঠ সিনেমার যেখানে মন্টু বসু যেটা শুরু করেছিলেন এটা করতেন, এবং সব থেকে মজার ব্যাপার ছিল ভানু ব্যানার্জি, ভানুবাবু বলতাম, ভানুবাবু কিন্তু মন্টুবাবু ঘরে দরজার সামনে বসে থাকতেন। সেই স্মৃতিটুকু একটু বলো না, সংক্ষেপে যদি একটু বলো। সে বাড়ির ছেলেরা যখন, যে বাড়ির ছেলেরাই আসুক, এই শোনো কোন ক্লাস হলো, কেমন লেখাপড়া হচ্ছে, সেই যে একটা আন্তরিকতা ছিল আমাদের মধ্যে। এবং আমাদের জন্য হয়তো কি নেমন্তন্ন বাড়িতে আগে সেই কাঠের চেয়ার ছিল না, সিনেমার যে চেয়ারগুলো ছিল তার সামনে 4টে সারি চেয়ার পেতে দেওয়া হতো, এইসব বাড়ির ছেলেগুলো বসবে। আচ্ছা, এবং সেইটা না আমরা সেগুলো ভুলতে পারি না, কারণ আমরা তখন বড় হয়েছি। এর মধ্যে একটা মজার গল্প আছে, কারণ সেটা হলো যে উত্তমবাবু একদিন বললেন যে যদি আমার নতুন গাড়ি পাঠাস তবে আমি যাবো না, তো যাবো না। আচ্ছা, কার নতুন গাড়ি কেনা হয়েছে সেই বছরই, মানে সেই দিন, তার আগের দিন আমাদের একটা নতুন গাড়ি ডেলিভারি নেওয়া হয়েছে তোমাদের। হ্যাঁ, মন্টুবাবু এসে আমার ছোটো কাকাকে ছোটদা বলতো, ছোটদা তোমার গাড়িটা কিন্তু চাই। কেন? এরকম উত্তম বলেছি যে নতুন গাড়ি না হলে আসবে না। সেই গাড়ি গেল উত্তমের বাড়ি, গিয়ে ওর সঙ্গে লোক গেল, গিয়ে উত্তমবাবুকে নিয়ে এলো। সে যে কি একটা আনন্দের পরিবেশ ছিল। আর আমার খালি একটা জিনিস মনে পড়ে, সেটা হচ্ছে অনেক রজনীগন্ধা ফুল না লাগানো, সেই যে গন্ধটা, সেটা কিন্তু আমি পয়লা বৈশাখ এখনো পাই। বুঝতে পেরেছি। এবং প্রত্যেকজন আর্টিস্ট, প্রত্যেক গায়ক, যারাই যেতেন, মানববাবু, হেমন্তবাবু বা যারা যেতেন, সুচিত্রা সেন গান গাইলেন উত্তম কুমারের সঙ্গে, এবং রাস্তায় প্রচণ্ড ভিড় হতো। বাইরে একটা স্পিকার লাগিয়ে দেওয়া হতো, স্পিকারের ভেতরে যে প্রোগ্রামটা হচ্ছে সেটা বাইরের লোক শুনতে পেত। সেইটা আমার এখনো পয়লা বৈশাখের দিন মনে হয়। আর একটা জিনিস মনে হয় যে আমরা, সেটা শতদীপ আমার থেকে ভালো বলতে পারবে, ও তো এখনকার সময়কার ছেলে। আমাদের সময় যে পরিবেশক, প্রযোজক, এই যে আত্মীয়তাটা আমাদের ছিল, তখন বাংলা চলচ্চিত্র তো অনেক বেশি জনপ্রিয় ছিল। এই মৌলালি থেকে এসপ্ল্যানেড অবধি সব ফিল্মের অফিস, তাদের বাড়ির ছেলেরা নতুন জামা কাপড় পরে সব গেছে বসুশ্রীতে। সেটা যে একটা সুন্দর মনের মধ্যে একটা অভিজ্ঞতা হিসেবে রয়ে গেছে না, সেইটা কিন্তু আমি যতদিন থাকবো আমি বলতে পারবো না। কিন্তু সেটা কি ফেরানো যাবে কিনা আমি জানি না, কারণ এখন তো অনেক বেশি কম্পিটিশনের যুগ হয়ে গেছে, আন্তরিকতার যুগটা কিন্তু কমে গেছে। এবং আমাদের প্রত্যেকে কিন্তু সিঙ্গাড়া আর মিষ্টি খেয়ে আসতে হতো। হ্যাঁ, সেটা কিন্তু দেখতেন ভানুবাবু। তাই ওদের কোথায় যাচ্ছি, যাও। মন্টুবাবুর ঘরের ভেতরে ঢুকে বাঁধকে একটা ঘর ছিল, সেই ঘরটা আমাদের অ্যালাউড ছিল না, কারণ এখন বুঝতে পারি, তখন বুঝতে পারতাম। তো সেখানে সব আর্টিস্টরা যেতেন, সেখানে আমরা অ্যালাউড ছিলাম না। কিন্তু এই বাইরের ঘরটাতে ওখানে রাখা থাকতে ছিল। সেই সময়টার আমরা যখন কালী পুজোর, কালী মন্দিরে গণেশ পুজো দিতে যেতাম, তখন আমাদের পাড়ার সব লোকেরা যেত যারা ব্যবসা করতো, সেইখানে একটা মজলিস হতো। আচ্ছা, সবাই জিজ্ঞেস করতো কার বাড়ির ছেলে কি করছে, সেই যে আন্তরিকতাটা, সেই পাড়া, তখন পাড়া মানে পাড়া, সবাই সবাইকার খবর নিত। এখন তো সব আমরা আলাদা হয়ে গেছি মানসিকভাবে, তারাই আপনজন, তারাই আত্মীয় হয়ে। সেই জিনিসটা খুব খুব মনে পড়ে। আচ্ছা শতদীপ, আমি তোমাকে জিজ্ঞাসা করছি অঞ্জনদার কথার রেশ টেনে, যে এইমাত্র উনি বললেন যে পয়লা বৈশাখে প্রযোজক এবং পরিবেশক এদের মধ্যে একটা আত্মীয়তার বন্ধন, মানে সেই কি বলবো, পয়লা বৈশাখকে কেন্দ্র করি যে গড়ে উঠতো তা নয়, তাদের মধ্যে ছিলই। কিন্তু সেই সময় দেখা যেত প্রযোজক, পরিবেশক, তাদের পরিবারের বাচ্চারাও নতুন জামা কাপড়, সবাই মিলে মানে একটা দারুণ জমজমাটি অনুষ্ঠান আর কি। তা তোমার যেই পরিবারে জন্ম, বড় হওয়া, বেড়ে ওঠা, একটা বিখ্যাত পরিবার, তোমার বাবা বিখ্যাত ডিস্ট্রিবিউটার মিস্টার রতন সাহা, তার তুমি সুযোগ্য পুত্র। তা
তোমার মানে এই যে পয়লা বৈশাখের দিনটা কিভাবে তুমি দেখেছো? তুমি যে বড় হয়েছো, বাড়িতে কোনো রীতি রেওয়াজ আছে যেটা নাকি এখনো চলছে বা তোমাকেও মেনটেন করতে হয়, সেটা যদি একটু বলা যায়। আমি দাদার কথা টেনেই বলছি। আমাদের তো সিনেমা হল ছিল, অজন্তা সিনেমা। তো পয়লা বৈশাখের সময় আমরা কি করতাম, আমরা প্রথমে সিনেমা হলে যেতাম, আর যেহেতু নতুন সিনেমা রিলিজ হতো ওই উইকে, তো একটা ভিড় একটা আমরা আশা করতাম এবং সেই জন্য হলে যাওয়া হতো। এবং হলে যদি হাউসফুল হতো, আমরা সবাইকে প্রত্যেক বছরই পয়লা বৈশাখে আমরা যত স্টাফ আছে সবাইকে মিষ্টি বা একটু লাঞ্চের ব্যবস্থা যদি করে দিতে পারি, সেটা আমরা একটা প্রোগ্রাম করতাম। প্লাস আমরা একটা পরবর্তীকালে একটা প্ল্যান হতো যে আমরা রাত্রেবেলা রান্না করে সবাইকে ওখানেই বসে, যত হলে স্টাফ বা যারা আছে আমাদের সঙ্গে জড়িত, তাদেরকে আমরা ওখানে খাওয়াতাম। এটা একটা হতো আমাদের, প্রত্যেক বছর আমরা করতাম অজন্তায়, অনেক বছর এটা করেছি। তাছাড়া আমরা ওইটা করার পর আবার দুপুরবেলা আবার অফিসেও আসতাম, কারণ অফিসের ডিস্ট্রিবিউশন অফিসে ওখানে পুজো দেওয়া হতো। সো এগুলো হতো, এগুলো এখন অনেক বন্ধ হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন জিনিস অনেক কিছু, এত কিছু আমরা কাজের মধ্যে ঢুকে গেছি যে পয়লা বৈশাখটাকে আমরা হয়তো সেলিব্রেট করি, বাট সেই রকমভাবে সেলিব্রেট করি না। কিভাবে এখন সেলিব্রেট? এখন ওই ধরো সকালবেলা উঠলাম, একটু খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া হয়ে অফিসে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে অফিসে একটুখানি কাজ বাজ করে তারপর আবার তাড়াতাড়ি বাড়ি ফিরে আবার একটু কোথাও ডিনার বা কিছু একটা প্ল্যান করলাম। এইগুলো এখন যেটা হয় আর কি। বুঝতে পেরেছি। এবছরে কিছু পরিকল্পনা রয়েছে পয়লা বৈশাখে? দেখি পয়লা বৈশাখটা এবার একটু অন্যরকম যাবে, বিকজ এই বছর অনেকগুলো সিনেমা রিলিজ আছে। সো যথারীতি আমাদের উপর একটা প্রেশার থাকে যে সিনেমাগুলো দেখার, কারণ না দেখলে আমরা অ্যানালাইজ করতে পারবো না যে সিনেমাগুলো চলবে বা আরও কীভাবে চালাতে পারবো। তো 11 তারিখে অনেকগুলো ছবি রিলিজ আছে, তো সেগুলো দেখার একটা প্ল্যানিং আছে। আর একদিনে তো সব সিনেমা দেখতে পারবো না, তো সুতরাং 3-4টে ছবি যদি রিলিজ হয় তো 4টে দিন তো ডেফিনেটলি লাগবে। এদিন বাড়িতে কিরকম খাওয়া দাওয়া চলে তোমাদের? মায়ের হাতের রান্না চলে না? আমরা এখন তো রান্নার লোকজন আছে। হ্যাঁ, সেটা আছে। কি মা কি এই দিনে বিশেষ কিছু রান্না করেন? না, সেরকম কিছু না, বাট হ্যাঁ বিরিয়ানি বা এগুলো বানানো হতো আগে, এখন তো সেই সবই হয় বাড়িতে। আচ্ছা, এবার আমি চিরন্তনকে জিজ্ঞাসা করছি যে পয়লা বৈশাখ ঘিরে তো প্রত্যেকেরই অনেক স্মৃতি রয়েছে, আর তুমি যেই জায়গায় থাকো তোমাদের একটা বনিদি বাড়ি, সেই অঞ্চলের একটি বনিদি বাড়ি। তা বনিদি বাড়ির তো নিজস্ব কিছু আচার অনুষ্ঠান থাকে কোনো কোনো পরিবারের পয়লা বৈশাখকে কেন্দ্র করে। তা নিশ্চয়ই তোমার পরিবারেও সেটা রয়েছে। তোমাদের বাড়িতে বিরাট করে কালী পুজো হয়, এটা আমি জানি। কিন্তু সেটা শোনার আগে তোমাকে যখন পেয়েছি একটু তো গান শোনাতে হবে, আর আড্ডাটা যখন নববর্ষে। না, ভেরি ট্রু। এবং থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। সকলকে এখানে বিশিষ্ট অনেকজন বসে আছেন, আমার খুব ভালো লাগছে। এরকম একটা ওয়ান্ডারফুল গ্যাদারিংয়ে আমাকে বলা হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এবং একটি গান গাইবো এই সময়তে, কারণ হচ্ছে যে আমাদেরকে না মানে আর্টিস্টদের অনেক সময় জনপ্রিয়তার মাপকাঠিতে মাপা হয়, যেটা আমার খুব একটা পছন্দের নয়। কিন্তু আর্টটা পিছনে চলে যায়, জনপ্রিয়তাটা সামনে চলে আসে। সেরকম আমি বহু গান এখন অব্দি সিনেমার জন্য কাজ করেছি, আমার ইউটিউবে প্রচুর গান আছে। কিছু গান হয়ে যায় যে বিশেষভাবে পপুলার হয়ে যায়, তার মধ্যে একটি গান আজ ভাব কালারি, আমার সমদীপ্তার গাওয়া, আমার কম্পোজিশন, এবং গানটি লিখেছেন শ্রী বরুণ। তো ওনারা অবশ্যই হয়তো চিনবেন বরুণদাকে। তো ওই গানটি জাস্ট 2 লাইন একটু গাইছি। আমরা যে রিলেশনে বাড়িতে কি সেটা জানে শুনি, না বলিনি। চাকরিটা পেয়ে গেছি, এবার বিয়েটা সেরে ফেলি, এখনো ভাবিনি। বুঝি না হাব ভাব তোর কবে ভাববি, আর কেন যে করেছিস তাড়াহুড়ো কি দরকার। ঝকমারি রিলেশনে মনে কনফিউশনে মরছি যে টেনশনে, রোজ 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 পারছি না আর নিতে তোকে আর আমি সামলাতে। রাখ তোর ভালোবাসা তোরই কাছে, আর নেই ডেটিং এ, আমি থাকবো না ওয়েটিং এ। থাক তোর ভালোবাসা তোরই কাছে। বাহ, এবার একটু ফিরি তোমার স্মৃতিকথায়, তোমার পরিবারের স্মৃতিকথায়। তুমি একটু আমাকে বলো, যে একটু আগেই তোমাকে প্রশ্ন করলাম। আমাদের পরিবারেও না মানে এই পয়লা বৈশাখ ছোটবেলা থেকেই আমি দেখেছি যে যারা বিশেষ করে আমাদের বাড়ির সাথে একদম ওতপ্রোতভাবে যুক্ত থাকতেন, আমাদের রিলেটিভ তো অনেকেই থাকেন, কিন্তু কিছু রিলেটিভ থাকেন যারা খুব ক্লোজ। এরকম
আবার আমাদের বাড়িতে আমি ছোটবেলা থেকেই দেখেছি যে যারা আমাদের বাড়িতে হেল্প করতেন, মেডস এন্ড এভরিওয়ান, তাদের সকলকে নিয়ে একটা উদযাপন হতো। হ্যাঁ, মানে এবং এই জিনিসটা সকলেই বললেন, আমি সেটাই বলি যে কেন জানি না আমাদের মধ্যে এই যে ইঁদুর দৌড়টা চলছে, এটার জন্য আমরা না কোথাও খুব সাফোকেট করছি। আমি তো করছি মানুষ হিসাবে, কারণ ছোটবেলা থেকে আমি লাস্ট 1 বছরে আমার বাবা মা দুজনকে হারিয়েছি, এবং বাবা মা সবার কাছেই খুব প্রিয়, খুব কাছের। তাই দুজনকে একসাথে হারানো হয়তো একটা খুব বড় একটা জোল্ট। আমি প্রথম ইনফ্যাক্ট দ্বিতীয় পয়লা বৈশাখ কাটাবো ওনাদের ছাড়া। তাই ওনাদের যে শিক্ষা বা যেভাবে আমি বড় হয়ে উঠেছি, সেখানে না ওই মানসিক যোগাযোগ, এবং শুধু যোগাযোগ না, একটা বড় কথা বললেন স্যার কিছুক্ষণ আগে, যে আন্তরিকতা। একটা মানুষ যখন কোনো ব্যাপারে আন্তরিক হয়, তার চোখে মুখে বডি ল্যাঙ্গুয়েজে সেটা বোঝা যায়। আর একটা মানুষ যখন জাস্ট একটা মেকি কিছু হয়, তখন তারও সেটা বোঝা যায়। তো আমরা সকলে তো আমাদের সেই ইন্টেলিজেন্সটা ভগবান দিয়েছেন। তাই এখনকার দিনের বন্ধু বান্ধবদের মধ্যেও বলবো, খুব কম না ওই আন্তরিক জোনটা দেখতে পাই। সবার মধ্যেই কোনো একটা ছক আছে, মানে কেউ কারোর সাথে কথা বলছে, কারোর সাথে কিছু হচ্ছে, তার মানে কোনো একটা 2 2 4 বা 4 6 8 10 যা ইচ্ছে হতে পারে, কিন্তু একটা অঙ্ক আছে। বাংলা কথা হচ্ছে একটা অঙ্ক আছে। তো এই অঙ্কের বাইরে ছোটবেলা থেকে আমরা পয়লা বৈশাখটা কাটাতাম, যার মধ্যে কোনো অঙ্ক ছিল না। হ্যাঁ, যেটা এক্ষুনি কিছুক্ষণ আগে পল্লবদা বললেন, যে এই যে একটা আনন্দ, চুরি করে খাবে, চুরির মধ্যে কখনো আনন্দ কি করে হতে পারে? কিন্তু আনন্দটা কোন জায়গা থেকে, যে যার বাড়িতে চুরি করছে সেও কিন্তু যে বকছে, সেও আনন্দেই বকছে। মানে এরকম নয় সে একটা দারুণ রেগে গিয়ে বকছে, মানে তারও একটা দারুণ ভালো লাগছে যে এত বাচ্চা বাচ্চা ছেলেগুলো এই কাজটা করছে বা এটা। তো ওই জোনটাকে আমার মনে হয় যে আমরা এই বড় হতে হতে, তারপর বাবা মা চলে গেলেন, তারপর আমার জেঠু চলে গেলেন, কাকু চলে গেলেন, এখন আমরা না একটা এই বয়সে আমি বিলং করছি। আমার মনে হয় আগের প্রজন্মের যাওয়ার সময় হয়ে গেছে। মানে আমার বয়সী যারা আছেন, ম্যাক্সিমাম লোকের নয় বাবা নয় মা, কেউ না কেউ বিয়োগ হচ্ছেন, যেটা খুব দুঃখের। এবং শুধু দুঃখের কোন জায়গাটা, একটা দারুণ জিনিস আমি বলবো, এই পদে পদে যে শাসনটা, এটা চলে যাচ্ছে। আমি এখন বাবা মার বকাটাকে খুব মিস করি, মানে আর কেউ বকার নেই, আমি একদম ছাড়া গরু। একটা কথা আছে বাংলায়, ছাড়া গরু, আমি সেই ছাড়া গরু হয়ে গেছি। তো এই ছাড়া গরুটা হতে খুব খারাপ লাগে। এবং এই পয়লা বৈশাখ রিলেটেড বহু জিনিস, ইনফ্যাক্ট আমাদের বাড়িতে একটা প্রচলন ছিল যে আমাদের বাড়িতে যদি কেউ গান শিখে বা গান গায়, তার প্রথম গাইতে হবে রবীন্দ্রসঙ্গীত। মানে এতটাই বেশি রবীন্দ্রপ্রেমী আমাদের বাড়ি। পরবর্তীতে আমি ক্লাসিক্যাল শিখেছি বহু বছর, 17 বছরের আমার তালিম ছিল ইন্ডিয়ান ক্লাসিক্যালের পণ্ডিত মোহনলাল মিশ্রাজির কাছে। কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ছিল রবীন্দ্রনাথ। কারণ রবীন্দ্রনাথ কিন্তু শুধু কারণটা কি, তার যে লেখার মধ্যে যে আন্তরিকতা, হ্যাঁ, এবং মানুষ হিসাবে উনি যেটা ছিলেন, এবং এই পুরো ব্যাপারটা নিয়ে যে, এবং রবীন্দ্রনাথের গানের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কথা ভিত্তিক গান। আমার তো তাই মনে হয়। রবীন্দ্রনাথের যত সুর, যত উলটপালট সুর থাকুক না কেন, তার কথা এতটা স্ট্রং যে ওই সব গান না কথা ভিত্তিক হয়ে যাবে, তুমি কথার মধ্যে ঢুকে যাবে। তাই কথা বোঝার জন্য সেই আন্তরিকতার প্রয়োজন, এবং এটার সাথে সবকিছু ওতপ্রোতভাবে রিলেটেড আর কি। তাই রবীন্দ্রসঙ্গীত আমাদের বাড়িতে গাওয়া হতো একদম টানা, সকাল থেকে রাত অবধি। পয়লা বৈশাখ মানে রবীন্দ্রসঙ্গীত, এটা একটা চলতো। এবং সকলে মিলে খাওয়া দাওয়া, আড্ডা, এইভাবেই মানে। কিন্তু বাঙালিয়ানাটাকে খুব সেলিব্রেট করা হতো। এখনকার দিনের বাঙালিয়ানাটা যেরকম একটুখানি দেখানোটা বেশি হয়ে গেছে, তখনকার দিনে হয়তো একটা নর্মাল কেউ খাওয়া দাওয়া করছে, মানে ছোলার ডাল লুচি, কিন্তু সেটাই খুব আনন্দ করে হতো। সেটা তার মধ্যে অনেকটা প্রাণ ছিল। বুঝতে পেরেছি। এবার আমি শর্মিষ্ঠাকে জিজ্ঞাসা করব যে ছবি পরিচালনা হোক কি তথ্যচিত্র পরিচালনা হোক, এমন কোনো সময় পড়েছিল যেখানে নাকি পয়লা বৈশাখই পড়ে গেছে অথচ তোমাকে বাইরে যেতে হবে বা হয়েছে, এরকম ঘটনা কি ঘটেছে কখনো? হ্যাঁ, পয়লা বৈশাখ পড়েছে, তার পার্টিকুলারলি সেই দিন শ্যুট করেছি এই মুহূর্তে আমার সত্যি মনে পড়ছে না, কিন্তু তার আশেপাশে শ্যুট ছিল এবং তার জন্য তার প্রেপ চলছে বা তার জন্য যেতে হয়েছে, এটা ডেফিনেটলি হয়েছে। মানে এটা বিগত 10 বছর ধরে এই অভিজ্ঞতা কিন্তু আছে। মানে এক্স্যাক্টলি পার্টিকুলারলি যে এই বছরে এই মানে মন পতঙ্গের সময় আমার মনে আছে, কারণ মন পতঙ্গ এপ্রিলেই আমরা শুরু করেছিলাম, এবং পসিবলি ইনিশিয়াল ডেটটা কিন্তু ওই 14 বা 13তেই হওয়ার কথা ছিল, যেটা পেছোয় যে কোনো কারণেই হোক আরও 5-7 দিন পিছিয়ে যায়। কিন্তু একদম চরম লেভেলে তখন কাজ চলেছে, যে পয়লা বৈশাখ বলে সেদিন আমরা মানে প্রেপে ছিলাম না বা কাজ করিনি।
সেই ধরনের ব্যাপারটা হয়নি। কোনো কি আবেশ ছিল? হ্যাঁ, আবেশ বলতে মানে যেহেতু অঞ্জনদা বললেনই, সেই অরোরার মধ্যেই আমার মনে আছে মন পতঙ্গের মানে সবসময় পুরো প্রেপটাতে আমরা অরোরার মানে লেনিন সরণির যে যেটাই 120 বছরের অফিস, সেই অফিসের যে হল ঘরটা আছে একসাথে সবাই বসে গোল করে খাওয়া হয়েছিল। ও বাহ! মানে যেটা ওখানকারই একটা পাশে বোধহয় ক্যান্টিন জাতীয় কিছু মানে একটা মানে দিদি বা বৌদি তিনি রান্না করে দিতেন। মানে এটা আমাদের প্রেপের সময় যখন মানে পুরোপুরি ইউনিটটা আসেনি, রিহার্সাল চলছে, নানান রকম মানে কি বলবো প্রথা প্রণালী, পরবর্তী স্টেপটা কি হবে, কবে কি হবে না হবে, সেটা যতদূর আমার মনে পড়ছে 2022-এ এই ধরনের একটা কিন্তু ঘটনা ঘটেছে। এটা তো খুব মজা করে একদমই 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 মানে সবাই প্রায় আমরা মানে প্রেপের সময়ও 20-25 জন সবসময় থাকতাম। তো সেইটা কিন্তু মানে ওইভাবেই চলতো তখন, এইভাবেই মানে ওটাই পয়লা বৈশাখ বা ওইভাবেই চলতো। আর ডকুমেন্টারির সময় তো আমার যতদূর মনে পড়ছে বহুবার আমি মানে শ্যুট করেছি ওই ইউনিটটাই, তখন মানে সেখানেই একটা মানে ছোট্ট সেলিব্রেশন চলছে বা মানে কাজের সূত্রেই চলছে, সেইভাবে ঘটেছে। কিন্তু আমার কিছু মানে পুরনো স্মৃতি যেটা পয়লা বৈশাখের সাথে, পয়লা বৈশাখ এবং মানে বিজয়া, কেন আমি হচ্ছে বড় হয়েছি কর্পোরেট টাউনশিপে। আমার বাবা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের এমপ্লয়ি ছিলেন এবং মানে আমার পয়লা বৈশাখ আমার চোখে দেখাটা ইউনিটি ইন ডাইভার্সিটির মতন একটা কিন্তু ব্যাপার। মানে বাঙালিরা পয়লা বৈশাখ করতো, তাতে পয়লা বৈশাখকে কেন্দ্র করে গান নাচ ইত্যাদি এই অনুষ্ঠান যেরকম হতো। তো আমি যেহেতু বড় হচ্ছি, আমার এক বন্ধু পাঞ্জাবি, এক বন্ধু তামিল, এক বন্ধু অ্যাসামিজ, এই নানান রকম চলতো। একদমই এবং তখন ওটা কিন্তু খুব কসমোপলিটন ছিল না, ওটা কিন্তু ভীষণ মানে একে অপরের সাথে মানে আমাদের পয়লা বৈশাখ মানে যারা পয়লা বৈশাখ করবে না তাদের বাবা মাকেও আমরা কনভিন্স করতাম ওকে নতুন জামা কিনে দিতে হবে। আমরা সবাই জোট বেঁধে ধরুন 8-10 জন মেয়ে জোট বেঁধে নতুন জামা পরে ওই বিকেলবেলা আমরা বেরোবো, সবার বাড়ি গিয়ে শুভ নববর্ষ প্রণাম করবো ইত্যাদি করব এবং খাবো, এবং তার মা যে স্পেশাল ডিশটা বানায় সেইটা সেদিন বানাতে হবে। আচ্ছা, এইটা আমি ভীষণ মিস করি। মানে এই এক্ষুনি যেটা আপনি মানে 6 বালিগঞ্জ প্লেসের একটা কথা উঠছিল না, যে যারা খেতে আসছে তারা তাদের রেসিপিটা শেয়ার করে যাচ্ছে, তাদের ডেলিকেসিটা শেয়ার করে যাচ্ছে। আমরা ওটা শুনতে আমি কিন্তু এটা ভেবেও আসিনি, কিন্তু একটা জিনিস আমার মনে পড়লো। আমার এক বান্ধবী তুলিকা সাক্সেনা, এখন সে গোয়াতে সেটেলড। তো আমার মা হচ্ছে মানে আমরা আদি হচ্ছে মেদিনীপুরে, যেহেতু আমাদের মাছের টকটা কিন্তু একটা ডেলিকেসি, মাছের টক, বিভিন্ন মাছের টক খাওয়ার একটা প্রচলন আছে, এবং সেটা ইলিশ মাছের টকও হয়। আচ্ছা, একদম তেঁতুলের টক যেটা, ঠিক আছে, ইলিশ মাছের এখন এটা যেরকম পাকাল ভাত বা পান্তা ভাত নিয়ে যেটা চলছে, সুনার অর লেটার দিস উইল অলসো বিকাম ওয়ান সাচ ফেনোমেনন, আই বিলিভ ইট উইল। তো সেই রকমই হচ্ছে ওই মেয়েটি মানে তুলিকা সবসময় মাকে বলতো যে কাকিমা বা আন্টি তুমি কিন্তু মানে টক মাছ, ও মাছের টক বলতো, টক মাছটা করবে কিন্তু, মানে আমি রাতে তোমার ওখানেই ভাত খাবো এবং টক মাছটা যেন থাকে। নাও অলসো শি কলস মি ফ্রম গোয়া অ্যান্ড সেজ কি শর্মিষ্ঠা আমি কিন্তু ওটা মিস করি, এবং আমি শিখে গেছি এখানে করা, কারণ সি ফিশ ওখানে প্রচুর, তো আমি রান্নাটা শিখে গেছি। আমি কিন্তু এখন আমার ছেলে মেয়েদের সবাই মিলে যাবো শর্মিষ্ঠার বাড়িতে। ওয়েলকাম একদমই। আরেকটা বিষয় যেটা হচ্ছে আমার মা বাবা দুজনেরই জন্মদিন হচ্ছে 13ই এপ্রিল, যেটা অলমোস্ট পয়লা বৈশাখের আগের দিন বা 2 দিন আগে পড়ে। এখন যেটা হয়ে গেছে সেলিব্রেশনটা মোটামুটি দুজনের জন্মদিন পয়লা বৈশাখ মিলিয়ে, এটা খুবই রেয়ার কেস। হ্যাঁ, রেয়ার কেস, ঠিক আছে। মানে 1949, 1952 ওই তো পয়লা বৈশাখ একদম এতগুলো বেরিয়ে গেল। তো সেই কারণে একদম ঠিক লোকজনদের ডেকে এখন হয় কি, এখন মোটামুটি যারা আমাদের কাজিনস যারা ওই সময় হয়তো কলকাতায় এসছে বা আছে, তো সবাই চেষ্টা করি মা বাবার কাছে গিয়ে ওই মোটামুটি 2 দিন 3 দিন একসাথে কাটানো। এখন ব্যাপারটা এটা খবর, মানে এত সুন্দর গল্প শুনলাম। এবার আমি রাজদীপের কাছে আসবো।
রাজদীপ তো ভালো পরিচালক, শর্মিষ্ঠার সঙ্গে জুটি বেঁধে তোমরা ছবি পরিচালনা করছো এবং সফল জুটি এই মুহূর্তে, তা এবং তরুণ মানে প্রজন্মের বলতে পারি। তা তোমার পরিচালনার পাশাপাশি একটা জিনিস প্রায়ই আমার সোশ্যাল মিডিয়ায় চোখে পড়ে, তোমার বোধহয় রান্নার প্রতি খুব আকর্ষণ আছে, মাঝে মধ্যে নিত্য নতুন রান্নার ছবি পোস্ট করা হয়। তা পয়লা বৈশাখেই সেটা ট্রাই করা হয় না মায়ের হাতের রান্নাটাই খাওয়া হয়? আমার মা ছোটবেলায় মারা গেছে, আর এখন মানে আমার বাবাও আগের বছর মারা গেছে, তো এখন মোটামুটি একাই থাকা হয় এবং সেখান থেকেই রান্নার ট্রায়ালটা শুরু। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার বাড়িতে সবাই মানে ছোটবেলা থেকে এভরিওয়ান ইজ আ ফুডি, মানে আমার বাড়িতে এরকমই যে মানুষ, এবং এটা লিটারালি সত্য, যে মৃত্যুশয্যায় শুয়ে রয়েছে তো সেখানে মানে ডাক্তার দেখাচ্ছে, লোকে ইয়ে করবে যে একটু জিলিপি এনে খাইয়ে দিই অ্যাটলিস্ট, মানে যাওয়ার আগে ওই টেস্টটা মুখে নিয়ে যাক। তো এটা সত্যি একদম একদম এটা একদম সত্যি ঘটনা। তো মানে ছোটবেলায় মানে পয়লা বৈশাখ তো আমাদের বাড়িতে টাকা পয়সা সবই খরচা হয়ে যেত হচ্ছে খাওয়ার পিছনে, এবং রেগুলারলি ভালো রান্না হতো। এবং পয়লা বৈশাখ তো অবভিয়াসলি পয়লা বৈশাখ মানে গলদা চিংড়ি, মাটন, শুরু সকালবেলা লুচি দিয়ে শুরুটা অবশ্যই হতো, মানে কালীঘাটে পুজো দিয়ে প্যাড়া দিয়ে, আচ্ছা, এবং প্রচুর খাওয়া দাওয়া হতো, সে মিষ্টি দই হানা টানা সে তো হতোই। কিন্তু আমার যে স্মৃতিটা জড়িয়ে আছে, যেটা আমি মিস করি পয়লা বৈশাখে, সেটা হচ্ছে তার আগের দিন মানে 14 তারিখ থেকে চড়কের মেলা হতো। ও হ্যাঁ, এবং মানে আমি মুখিয়ে থাকতাম মানে পয়লা বৈশাখ সন্ধ্যাবেলা চড়কের মেলায় যাব, এবং চড়কের মেলায় গিয়ে ওই ট্যাং ট্যাঙে গাড়ি, ঢাক ঢোল এগুলোর পাশাপাশি আর একটা ফেভারিট আমার ছিল যে টিনের রান্নাবাটি, এবং মাটির উনুন পাওয়া যেত, বটি পাওয়া যেত, একদম রিয়েলিস্টিক। এখন আবার ওই রকম মিনিয়েচার দিয়ে ইউটিউবে ভিডিও হয়, এবং ওইখান থেকে বোধহয় আমার মানে রান্না বান্নার প্রতি ভালোবাসাটা শুরু। আর এটা ট্রু যে আমি মানে রান্না বান্না করি, মানে এক্সপেরিমেন্টাল করেই শুরু, কিন্তু এখন করতে করতে মোটামুটি ওই যেটা দিয়ে কথা শুরু হয়েছিল চিতল মাছের পেটি, তো চিতল মাছের পেটিও, কালিয়া এসব করাও মানে মোটামুটি হয়ে গেছে। এবং ইউজুয়ালি কম লোক হলে, একদম একদম কম লোক হলে তো ভালোই রান্না করব, অনেক লোক হলে একটু ঘেটে যায়, এইটাই। তাই এবার কিছু প্ল্যান করেছো পয়লা বৈশাখে? প্ল্যান এইবার মানে প্রত্যেক বছর যে মানে সবাই যেটা বলছিল যে প্রত্যেক বছরই পয়লা বৈশাখ ভালো হবে কি না, এটার তো কেউ গ্যারান্টি নেই, এটা বছরের ওপর ডিপেন্ড করে যে কোনো বছর বিশাল সেলিব্রেশন হলো, কোনো বছর হলো না। এই বছর এখনো কিছু প্ল্যান নেই, তবে যেটা আমি বলবো যে বাঙালি বা বাঙালি কালচার সেটা তো চেঞ্জ হচ্ছে, আনন্দটাই আসল। মানে এটা মানে যে কোনো একটা সংস্কৃতি, সেটা মানে যদি আমরা সেটাকে কোডিফাই করে একটা জিনিসই আবদ্ধ করে দিই, আমরা ইউজুয়ালি যারা মধ্যবিত্ত তারা বাঙালি সংস্কৃতি বলতেই আমরা কলকাতার মধ্যবিত্ত বাঙালির সংস্কৃতি বুঝি, কিন্তু বাঙালির সংস্কৃতি এর চেয়ে অনেক বড়, এবং সেটা ইভলভ করছে। মানে আগেকার দিনে গোটা পরিবার মিলে একসাথে মিলেমিশে যে খাওয়ার যে আনন্দ, সেটাও যেমন একটা আনন্দ, এখন পয়লা বৈশাখের 5-6 জন বন্ধু মিলে একসাথে রান্না করা এবং সন্ধ্যেবেলা বিয়ার খাওয়া, সেটাও কিন্তু একটা মানে আনন্দ। আসল ব্যাপারটা হচ্ছে যেটা চিরন্তন বললো, আন্তরিকতাটা আছে কি নেই, এটাই আসল। মানে যতক্ষণ সেই আন্তরিকতাটার সেই কিছু লোকজন, সেটা দুটো লোকই হোক, সেইটা যতক্ষণ থাকছে মানে ততক্ষণ ইট ইজ নাইস। একদমই ঠিক। এরপরে আমি আসবো সত্যজিতের কাছে। সত্যজিৎ, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব যে তুমি তো ছবি যেমন পরিচালনা করো, তোমার প্রথম ছবি মুক্তি পেয়েছিল 2020-তে, লকডাউনের আগে। তারপরে আবার তোমার মুক্তি পাবে ফিচার ছবি আগামী 2-3 মাসের মধ্যে। কিন্তু তোমার যেটা বড় কাজ সেটা হচ্ছিল অ্যাড শুট করা, এবং শুধু এই রাজ্যে নয়, ভিন্ন রাজ্যে গিয়েও তুমি প্রচুর অ্যাড শুট করো। আমি মুম্বাইতে 8 বছর ধরে অ্যাড শুট হ্যাঁ, তুমি করছো, বোম্বেতে বেশি কাজ করছো। কিছুদিন আগে কিয়ারা আডবাণী আর বরুণ ধাওয়ানের, হ্যাঁ, মাঝে তুমি আরেকজনেরও শুট করেছিলে আর কি। তোমাকে আমি জিজ্ঞাসা করছি যে যখন পয়লা বৈশাখটা তো বাঙালির নববর্ষ, তা এমন কিছু হয়েছে তোমাকে অ্যাড শুট করতে যেতেই হয়েছে, কোনো উপায় নেই, অথচ মানে এই বাংলা নববর্ষটাকে মিস করা, আমরা তোকে মিস করতে চাই না, এরকম কি ঘটেছে
তুমি এক শ্যুটের জন্য অন্য কোনো রাজ্যে রয়েছে অথচ পয়লা বৈশাখ পড়েছে? হ্যাঁ, গত 5-6 বছরে আমারও শর্মিষ্ঠাদি যেরকম বলছিলেন যে ওনারও শ্যুট করতে করতে যেরকম হয়েছে, আমারও এরকম হয়েছে যে 5-6 বছর ধরে আমারও প্রায় শ্যুট চলে। আমি কোনোবারই এখানে খুব একটা থাকি না, লাস্ট 2 বছর মোটামুটি আছি। তো আমি যদি এক্সপিরিয়েন্স থেকে বলি, হ্যাঁ মানে কোনোবার কোনো সময় গুড়গাঁওতে ছিলাম, সেখানে একটা শ্যুটিংয়ের এক্সপিরিয়েন্সে ওই সবার সাথে মিলে সেলিব্রেশন, কারণ বাঙালি না মুম্বাই ইন্ডাস্ট্রিতে প্রচুর ছড়িয়ে আছে, যেটা অঞ্জন স্যার বলছিলেন। তো এরকম এটা মানে অ্যাকচুয়ালি রিয়ালিটি কি ওখানে না সবাই অ্যাকচুয়ালি যারা আছে নিজেদের মধ্যে, আমাদের তার সাথে ওদের মানে অ্যাক্টর অ্যাক্ট্রেস হোক, বিভিন্ন রকম আরও প্রোডাকশনের যারা আছে তারাও সেলিব্রেশন করে মানে আমরা যদি মিলে যাই তো আমাদের সাথে অনেক সেলিব্রেশন হয়। তো আমরা সেরকম করেছি, মানে আমি ইভেন 3 বছর আগে বরুণ ধাওয়ানের সাথে অ্যাকচুয়ালি সেলিব্রেট করেছিল। ওরা খুব এগুলোকে আর কি চিয়ার্স করে বেসিক্যালি মানে ইয়েগুলোকে। তো আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো তাদের সাথে বসে। আর যখন সেলিব্রেশন করেছো একটা তো অন্য জায়গা, সেই সেলিব্রেশনের ধরনটা কীরকম? হ্যাঁ, এটা জেনারেলি কি বাঙালিদের মধ্যে যে সেলিব্রেশন সেটার থেকে তো আলাদাই হবে, স্বাভাবিক। হ্যাঁ, কারণ তাদের যে কালচার মানে আমাদের কালচারটা ওরা খুব পছন্দ করে। তো তাদের সাথে বসে আমি চেষ্টা করি কি বাঙালি কালচারে তাদের সাথে কিভাবে আমাদের যে নববর্ষটা সেলিব্রেশন হয়, কিভাবে খাই আমরা, সেইগুলো আলোচনা। তারপর এরকম কিছু খাওয়া দাওয়া আমরা ওখানেও করি, মানে একদম সাধারণ বাঙালিদের মতো। তো ওই খাওয়া দাওয়াগুলো আমরা খুব সেলিব্রেট করেছি। আচ্ছা, হ্যাঁ। আর মাত্র তো 2-3 দিন পরেই তো বাংলা নববর্ষ। এই বছর কি কলকাতায় থাকছো না আবার বম্বে? না, এই বছর কলকাতাতেই থাকছি, বাড়ির সাথে বাড়ির লোকজনের সাথে সেলিব্রেট করি। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে মানে অ্যাকচুয়ালি কি সবাই বনেদি পরিবারের মতোই আর কি ছিলাম, এখনও কিছু কিছু আছি। আমরা একটা ফ্ল্যাটেই থাকি সবাই, জেঠু কাকা। তো আমরা সবাই মিলে ওই দিনগুলোকে একসাথেই প্রায় সেলিব্রেশনটা মানে একটা যৌথ পরিবার তোমাদের। বাহ, খুব ভালো। ভারতবর্ষের প্রথম সারিতে যে কজন এই মুহূর্তে সেলিব্রিটি শেফ রয়েছেন তার মধ্যে মিস্টার সুশান্ত সেনগুপ্ত কিন্তু একজন, যা বাঙালির গর্ব। আমি সুশান্তদাকে প্রথমেই জিজ্ঞাসা করব, যখন 6 বালিগঞ্জে রেস্তোরাঁর পথ চলা শুরু হলো, সেই সময় কিন্তু কলকাতায় অন্যান্য বাঙালি রেস্টুরেন্টও ছিল এবং তারা ঐতিহ্যবাহী রেস্টুরেন্টই বলা যায়। তা তাদের সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা নিজেদের যে একটা অস্তিত্ব তৈরি করলে, একদম খাঁটি বাঙালিয়ানা খাবার, সেটা কি করে সম্ভব হলো? বাঙালি রেস্টুরেন্ট তো অনেকই ছিল। আমরা যে সময় শুরু করেছি সেটা হচ্ছে অ্যারাউন্ড 2002। কিন্তু প্রধানত যতই বাঙালি রেস্টুরেন্ট ছিল তাতে খাবার নিয়ে লোকজন খুব ভালো কাজই করতো, কিন্তু একটা এনভায়রনমেন্ট, একটা জায়গা মতন যেখানে ভালো সার্ভিস হবে, তার সাথে ভালো খাবার হবে, এই কনসেপ্টটা বা এই দরজাটা বাঙালি খাবার তখন পাইনি আমরা যে সময় শুরু করেছি। তো সেই দিকে আমরা যেটা নিজেদের মধ্যে ডিসকাস করলাম, আমরা বাঙালির খাবারই করব, কিন্তু সেটাকে আমরা একটু ফাইন ডাইনিং পজিশনিং করব। মানে যেই পাইস হোটেল যেই কনসেপ্টটা ছিল সেখান থেকে আমরা এটাকে ফাইন ডাইনিং করব। কেন আমাদের সবসময় মনে হয়েছে যে বাঙালি খাবারে এতই ডেপথ আছে। এই যে আমরা লাস্ট 25 বছর ধরে রেস্টুরেন্ট করছি, এখনও কিন্তু আমরা সব সেরে উঠতে পারিনি। মানে এখনও সারাক্ষণ নতুন রেসিপি, নতুন আইটেম, এইগুলোতে সারাক্ষণ খুঁজে পাচ্ছি। খালি আমার ওই দিয়ে না, আমাদের কাস্টমাররা আমাদেরকে এসে রেসিপি দিয়ে যায় যে আমাদের বাড়িতে এই অমুক জিনিস হতো, তোমরা কেন এইটা চেষ্টা করছো না, তোমরা এইটা করছো না কেন। এই কানেকশনটা যে আমরা আনতে পেরেছি আমাদের কাস্টমারদের সাথে, তাতে আমি ভেরি ডিলাইটেড। আর আমার মানে আমি যদিও বা কেরিয়ার শেফ, আর আমি নিজে কেরিয়ার শুরু করি অ্যাজ অ্যান ওরিয়েন্টাল শেফ, সেখান থেকে কমপ্লিটলি চেঞ্জ করে বাঙালি খাবার দাবার নিয়ে চর্চা করার পরে দেখছি এইটার কোনো এন্ড নেই। কেন আমরা সবসময় ভাবি ফ্রেঞ্চ কুইজিন, বা যখনই আমরা বাইরে কোথাও বলি ইন্ডিয়ান ফুড মানেই নর্থ ইন্ডিয়ান ফুড, যে সেই কনসেপ্টটা যে খুবই রং। যখন ইন্ডিয়ান ফুড বলতে যে বাঙালি খাবার বা এভরি রিজিয়ন, আমাদের ইন্ডিয়াতে যে কুইজিন এতই রিচ, সেটাকে কমার্শিয়ালি তুলে ধরতে হলে খালি খাবারটা দিলে হবে না, সেইটার একটা এনভায়রনমেন্টও ক্রিয়েট করতে হবে। সেই জিনিসটাই আমরা চেষ্টা করেছি ফ্রম ডে ওয়ান, যখনই আমরা রেস্টুরেন্ট করেছি।
আর অবভিয়াসলি যত এগিয়েছি ততই সাহস পেয়েছি, ততই কাস্টমাররা আমাদের জিনিসটাকে ভালো বলেছে, তাতে আমরা আরও সাহস পেয়ে আরও একটু ভালো করতে চেষ্টা করেছি প্রত্যেকবারে, প্রত্যেকটা নতুন রেস্টুরেন্টে। এই বছরই আমরা প্রথম আমাদের আউটলেট করলাম দিল্লিতেও, আরও গ্র্যান্ডিওর, মানে এই কুইজিনটাকে রিয়েলি ফাইন ডাইনিং লেভেলে নিয়ে গেছি। আর আমরা এটাকে আমরা সস্তায়ও বিক্রি করতে চাই না, কেন এই খাবারটার মর্যাদা তখনই পাবে যখন ইট উইল বি কম্পেয়ারেবল টু অল কুইজিনস ইন ইন্ডিয়া বা অ্যাব্রড। সেইভাবেই আমরা প্রেজেন্ট করছি খাবারটাকে। আচ্ছা, তোমরা তো অনেক ঠাকুরবাড়ির খাবার, হারিয়ে যাওয়া বাঙালি খাবার, এমনকি এপার এবং ওপার বাংলার খাবারও কিন্তু তোমরা এখানে লঞ্চ করেছো। এবার এখানে একটা আমার প্রশ্ন হলো, প্রথম যে এই রান্নাগুলো শুরু হয়েছিল, যে পদ্ধতি বা ইনগ্রিডিয়েন্টস, সেটাই কি মেনটেন করছো, নাকি তোমার নিজস্ব কোনো ইনপুট রয়েছে এই খাবারগুলোর মধ্যে? আমাদের নিজস্ব বা আমার টিম অফ শেফস যারা আছে তাদের তো ইনপুট আছেই, কিন্তু আমরা সবসময় চেষ্টা করেছি যে অথেন্টিসিটিটা মেনটেন করতে। কিন্তু আনলাইক অন্য কুইজিন, মানে যেরকম আমি যদি বলি একটা ফ্রেঞ্চ কুইজিন, ওদের হাজার রকমের বই আছে, সেই বইতে নানা রকমের রেসিপি আছে যেগুলো শেফদেরকে ফলো করতে হয় ওই আইটেমটা বলার জন্য। বাঙালি খাবারে সেই লিবার্টিটা আছে, প্রত্যেক বাড়ির নিজস্ব একটা রেসিপি আছে একই আইটেমের ওপরে। তো সেই লিবার্টিটা নিয়ে আমরাও এই করেছি। আমরা বলি অথেন্টিক, কিন্তু বাঙালি খাবারই এমন যে আমার বাড়িতে আমার মা যেভাবে রান্না করে, আমার বাবার বাড়িতে আমি যখন ঠাকুমাদের রান্না খেয়েছি সেটা একটু অন্যরকম, কারণ মা ছিল বাঙাল, বাবা ঘটি। এই লিবার্টিটা তো আছেই বাঙালি খাবারে, যেটা আমরা ফুললি ইউটিলাইজ করেছি, যদিও বা আমরা চেষ্টা করি যতটা অথেন্টিক আমরা করতে পারি। ইন টার্মস অফ ইনগ্রিডিয়েন্টসে আমরা কোনো দিন ওই করি না যে শেজওয়ান পেপারকর্ন দিয়ে দিলাম কষা মাংস, ওই সব জিনিস নিয়ে আমরা কোনো দিন ওই করি না। যা ইনগ্রিডিয়েন্টস যেটা অথেন্টিক্যালি বাঙালিরা ইউজ করে এসছে আপাতত, সেই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েই আমরা রান্না করি। হয়তো তার মধ্যে একটু স্বাদে একটু ওই হতে পারে, যে রান্নাটা হয়তো ঘিতে শুরু হয়েছে এক সময়, সেটাকে হয়তো শিফট করে হয়তো সাদা তেলে হয়েছে, কয়েকটা এরকমভাবে শিফট হয়েছে অল্প বিস্তর। আচ্ছা, আর বাংলা নববর্ষে প্রতি বছরই তোমাদের নতুন মেনু লঞ্চ করে, তা এবছরও তো তোমাদের নতুন মেনু নিশ্চয়ই নিয়ে এসেছো। আমরা পুরো মেনু লঞ্চ করি না, কিন্তু যেটা আমরা প্রত্যেকবার পয়লা বৈশাখে করি, পয়লা বৈশাখ এখন পুজো, বাঙালিরা সত্যি বাংলা খাবার খোঁজে। যেখানেই ইভেন যেসব রেস্টুরেন্ট চাইনিজ খাবার বিক্রি করে তারাও লাঞ্চে বাঙালি বুফে লাগিয়ে দেয় একটা, মানে এরকম চাহিদা। তাই বুঝতেই পাচ্ছেন যে চাহিদাটা ইজ এ গ্রাউন্ড সোয়েল, মানে কাস্টমাররা এসে বাঙালি খাবার খেতে চায়। আর আমরা যারা 12 মাস বাঙালি খাবার দিচ্ছি, আমাদের একটা হিউজ কাস্টমার রিকোয়ারমেন্ট, কাস্টমাররা আসতে বুকিং করতে চায়, তখন আমরা একটা স্পেশাল পয়লা বৈশাখ বুফে আমরা লঞ্চ করি এই সময়টা, যেটা এই সময় এবং পুজোতে থাকে, যার মধ্যে নানা রকমের ভেজ ননভেজ আইটেম দিয়ে আমরা তৈরি করছি। এবছরও আছে। আমি একটু ডিশ থাকবে তোমার বুফেতে, আমাদের প্রায় 26 রকমের ডিশ থাকবে, ভেজ আর ননভেজ মিলিয়ে। আমি তবুও একটু দেখাতে চাই, আমি আম পুদিনা শরবত দিয়ে যেরকম আমরা শুরু করছি, তারপরে রাধাবল্লভী, চটপটা আলুর দম, স্টিম রাইস, বাদশাহী ডাল, ঝুরঝুরে আলু ভাজা, বেগুনি, নারকেল ছোলা দিয়ে কচু শাক, মাসকলাইয়ের ডালের বড়ি দিয়ে বাদাম ভর্তা, কাঁচা টমেটো এবং শিমদানার ভর্তা, এবং ননভেজে থাকছে ফিশ ফ্রাই, চিতল মাছের ভুনা মুইঠা, ভাপা চিংড়ি, মুরগির ঘি রোস্ট, চিটাগং মরিচ মাংস। তাছাড়া আবার ডেজার্টও আছে, কেশরিয়া মিষ্টি দই, রোজ ক্রিম সন্দেশ, রসগোল্লা, মিহিদানা রাবড়ি এবং পায়েস। আচ্ছা, এটা মানে কি শুধু পয়লা বৈশাখের দিনই এখানে পাওয়া যাবে তোমাদের? এই বুফেটা খালি পয়লা বৈশাখের দিনেই পাওয়া যাবে। আচ্ছা, আর অন্য দিনে তো আমাদের অন্য রকমের বুফে থাকে, কিন্তু এত এলাবোরেট বুফে থাকে না কখনোই। আচ্ছা, এই যে নববর্ষে যে বুফেটা তোমাদের লঞ্চ করবে আজকে, তা আমার এখানে প্রশ্ন, যে খাবারগুলোর নাম তুমি এইমাত্র পড়লে বিভিন্ন ডিশের, এটাতে এপার বাংলা না ওপার বাংলা? এইটা চারিদিকে আমাদের ভর্তাগুলো সব ওপার বাংলার, হ্যাঁ, ভর্তা ওখানে এপার বাংলার ফিশ ফ্রাই, ভাপা চিংড়ি,
এইগুলো এখানে চিতল মাছের মুইঠা যেটা করছি সেটা ওপার বাংলার। তো এইভাবে মিলিয়ে মিশিয়েই আছে পুরোটাই, যেটাকে আমরা এখন বাঙালির খাবার বলে মনে করি। আচ্ছা, চিতল মাছের পেটির যে মানে কালিয়া, এটা তো প্রথম ছিল, তারপরে বোধহয় তোমার চিতল মাছের মুইঠা হয়েছে, এরকম কিছু ব্যাপার কি? এখন যেমন চিতল মাছের মুইঠাটা বিভিন্ন রেস্টুরেন্টে কমন হয়ে গেছে, কিন্তু কমন হয়ে গেছে আসলে বাঙালি খাবারে। আমাদের সবাই জানি যখনই কোনো বাঙালি খাবার খেতে আসে তাদের একটা ভয় আছে, ভীত আছে যে বাঙালি খাবারে কাঁটা থাকে। তো এরকম আইটেম যেগুলো যেখানে কাঁটার একটা মানে, আর সবাই এখন আজকাল হাত দিয়ে খেতে পাবলিক প্লেসে অতটা পছন্দ করে না, কাঁটা চামচ দিয়ে খেতে ভালোবাসে। তো তার জন্য সেই সময়ের দিকে যেতে গিয়ে মুইঠাটা এখন খুব পপুলার হয়ে গেছে তার জন্যই। আচ্ছা, তোমাদের এই খাবারগুলো কি লাঞ্চ এবং ডিনার দুটোতেই পাওয়া যাবে, লাঞ্চ এবং ডিনার। আচ্ছা, দুজনে খরচ কিরকম পড়বে? এটা পার হেড বুফেটা হচ্ছে 1550 টাকা প্লাস জিএসটি, 5% জিএসটি। আচ্ছা, তা আজকে তো মেনু লঞ্চের একটা পর্ব রয়েছে, তা এখন কি এটা মেনু লঞ্চটা হয়ে যাবে? আমাদের এখানে তো বিশিষ্ট অতিথিরা রয়েছে নিশ্চয়ই, তাহলে এখন মেনু লঞ্চটা তুমিও রয়েছো। একদম। এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য 6 বালিগঞ্জ প্লেসকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করছি এই রেস্তোরাঁর যিনি ফাউন্ডার ডিরেক্টর মিস্টার সুশান্ত সেনগুপ্তকে। আপনারা সকলে ভালো থাকবেন, নববর্ষের অফুরান শুভেচ্ছা এবং আপনাদের জন্য আমাদের তরফ থেকে ভালোবাসা রইল, বড়দের জন্য রইল প্রণাম।